ওহো বাবা, এখন থেকেই মিস করছো? হ্যাঁ মা, আমি সকাল থেকে তোর কথাই চিন্তা করছি। বাবা আমি 1 সপ্তাহ ছিলাম তো, এবার তুমি আমাকে আর গিল্টি ফিল করিও না। কি করবো মা, আমি খুব মিস করছি তোকে। আমিও তোমাকে খুব মিস করছি বাবা। মা কোথায়? মা খাওয়া দাওয়া করেছে তো? এখানেই আছে, এনে মায়ের সাথে কথা বল। হ্যাঁ মা, কত দূর পৌঁছলি? এই জাস্ট ড্রন ক্রস করলাম। আর এই ট্রেনটা না ব্যাক করে তোমার কাছে ফিরবে না, তুমি যতই কান্নাকাটি করো। সবসময় 1 সপ্তাহের জন্যই আসিস তুই। তুই যখন চলে যাস তখন বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে রে। তাহলে কাজটা ছেড়ে দিই? মা যেতে হয় আমাকে, আর তুমি আর বাবা দুজনে মিলে তো মুম্বাই আসতে পারো, আগেও তো এসেছো তোমরা। মা এবার তুমি এই কান্নাকাটি বন্ধ করো, তা না হলে আমিও কেঁদে ফেলবো। না না, কোথায় কাঁদছি? আর শোন, তুই তোর খেয়াল রাখবি, আর সকালে পৌঁছেই আমাকে ফোন করবি, বুঝলি? তুমিও নিজের খেয়াল রেখো মা। আর এবার শুয়ে পড়ো প্লিজ। গুড নাইট। গুড নাইট। ও এখানে কোনো কাজ করতে পারে না? না হ্যাঁ, পেয়ে তো যেতেই পারে, কিন্তু এখানে তেমন ভবিষ্যৎ নেই। ওর বয়স 23, ও এখন ইয়ং, কত স্বপ্ন দু চোখে। মেয়েটা কেমন তাড়াতাড়ি বড় হয়ে গেল। যখন আপনার কোনো প্রিয়জন বা খুব কাছের মানুষ বাড়ি থেকে চলে যায়, তখন পিছনে সবসময় সে একটা হতাশা রেখে যায়। এটা স্বাভাবিক যে প্রিয়জনের জন্য চিন্তা হয়। আপনি প্রার্থনা করেন যে তার যাত্রা যেন শুভ হয় আর সে যেন তার গন্তব্যে ভালোভাবে পৌঁছে যায়। গার্গীর মা বাবা তার জন্য চিন্তা করছিলেন। তারা আশা করছিলেন যে দাদর স্টেশনে পৌঁছেই গার্গী তাদের ফোন করবে, কিন্তু তাঁদের সেই আশা আশাই থেকে গেল। যে নম্বরটি আপনি ডায়াল করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। যে নম্বরটি আপনি ডায়াল করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। কি হলো, কথা হয়েছে? না, ফোনটা বন্ধ বলছে। বলেছিলাম ওকে পৌঁছেই যেন আমাকে ফোন করে। এমনটা তো হতে পারে ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে, পিজিতে পৌঁছেই ফোন করবে। সারা রাত ধরে গান শুনেছে, ব্যাটারি শেষ হবে না তো কি হবে? কি গো, ফোন ধরেছে? The number you have dialed is switched off. হ্যাঁ, ফোনটা সুইচ অফই বলছে। মনে হয় তাড়াহুড়ো করে অফিস চলে গেছে। ওর বন্ধু মাধবীকে ফোন করে দেখো অফিসে গেছে কিনা। ভালো বলেছ, 9:45 নাগাদ ফোন করবো আমি। 10টার মধ্যে অফিস খুলে যায়। আমি এখান থেকে ওকে কখনোই মুম্বাই পাঠাতে চাইনি। দেখো, এত ব্যস্ত হবার কিছু হয়নি, প্লিজ। হ্যালো। হ্যালো, মাধবী বলছো? আমি গার্গীর বাবা অরবিন্দ বলছি। হ্যাঁ নমস্কার আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছিলাম, তুমি কি জানো যে গার্গী অফিসে পৌঁছেছে কিনা? ওর ফোনটা সুইচ অফ বলছে। ও হ্যাঁ আঙ্কেল, আজ তো ওর অফিসে ফেরার কথা। হ্যাঁ, ও তো বলেছিল দাদর স্টেশনে পৌঁছেই আমাকে ফোন করবে, কিন্তু এখনো তোর কোনো ফোনই পেলাম না। আঙ্কেল আমি জাস্ট অফিসে পৌঁছে আপনাকে কল করছি। প্লিজ তুমি দেখো। ও মাধবী রাস্তায় আছে, অফিসে পৌঁছে ফোন করবে। আমার খুব চিন্তা হচ্ছে অরবিন্দ। তুমি এরকম চিন্তা করো না,
তাড়াহুড়োর মধ্যে হয়তো ফোন করতে ভুলে গেছে। প্লিজ তুমি একবার ট্রাই করো না। যে নম্বরটি আপনি ডায়াল করেছেন সেটি এখন শালিনী গার্গী এসেছে? না তো, আমি তো 9:30তেই এসে গেছি। আমি তো ওকে দেখিনি। ওকে। না মাধবী, গার্গী এখনো রিপোর্ট করেনি। হ্যাঁ, কিছু জানতে পারলে তুমি? আঙ্কেল, গার্গী তো এখন অবধি অফিসে আসেনি। আচ্ছা, হয়তো ট্রেনটা লেট আছে। দাঁড়াও চেক করছি। ও, গার্গী এখনো অফিসে পৌঁছয়নি। হতে পারে যে ট্রেন লেট করেছে। দাঁড়াও, আমি চেক করছি। কিন্তু ট্রেন তো ঠিক সময়ে 3:45-এ দাদর স্টেশনে পৌঁছে গেছিল। অরবিন্দ, আমার খুব চিন্তা হচ্ছে। জগদীশকে বলো না ওর পিজিতে গিয়ে দেখতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অরবিন্দ, বলো। বলছিলাম কি ভাই, কাল গার্গী মুম্বাই যাবার ট্রেন ধরেছিল, আর ট্রেন 3:45-এ স্টেশনে পৌঁছানোর কথা ছিল, আর পৌঁছেও গেছিল। কিন্তু গার্গী এখনো ফোন টোন কিছুই করেনি। আচ্ছা, ওকে বলেছিল ওখানে পৌঁছেই ফোন করবে, কিন্তু এখনো পর্যন্ত করেনি। ফোন করলে ফোন বন্ধ আছে। আমরা ওর অফিসেও খোঁজ করেছি, ও অফিসেও পৌঁছয়নি। ভাই জগদীশ, খুব চিন্তা হচ্ছে ভাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওর পিজিতে গিয়ে দেখছি। হয়তো ওর শরীর খারাপ করেছে। প্লিজ তুই একটু দেখ। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আজ হয়তো অফিস যেতে পারবো না। কেন? আমাকে গার্গীর ওখানে যেতে হবে। কালকেও মুম্বাইয়ের জন্য রওনা হয়েছিল, এখনো আসেনি। ওর ফোনও সুইচ অফ রয়েছে। অরবিন্দ চিন্তায় পড়ে গেছে। ঠিক আছে। নমস্কার দিদি। নমস্কার, আপনি তো গার্গীর আঙ্কেল না? হ্যাঁ। আমি তো ওকে 28শে ডিসেম্বর শেষবার দেখেছি, যখন ও এখান থেকে চলে যায়। আজ আসার কথা বলে গিয়েছিল, কিন্তু কই এখনো তো আসেনি। যে ট্রেনে করে ওর মুম্বাই আসবার কথা ছিল, ট্রেন সময় মতো এসে গিয়েছিল, কিন্তু গার্গী আসেনি। তাহলে কোথায় গেল? গার্গী ওর পিজিতেও আসেনি। তাহলে কোথায় গেল? আমারও খুব চিন্তা হচ্ছে। পুলিশে কমপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কি হলো না হলো আমাকে ফোন করে জানাস। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। গার্গীর পরিবার এবার দুশ্চিন্তা করতে শুরু করলো। তার ফোন বন্ধ ছিল। মুম্বাইয়ে যেখানে ও পেইং গেস্ট ছিল সেখানেও পৌঁছয়নি, যেখানে ও চাকরি করত সেখানেও যায়নি। তাহলে সে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? আমি ওর কাকা জগদীশ শেঠ। ও আমার ছোটবেলার বন্ধু অরবিন্দের মেয়ে। আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু কমপ্লেন তো আপনাকে রেলওয়ে পুলিশে করাতে হবে। স্টেশন থেকে গায়েব হয়েছিল না, আমাদের থানার আওতায় ওর পিজিটাই খালি পড়ে, কিন্তু ও তো ওখানে আসেনি। আপনি রেলওয়ে পুলিশের কাছে যান, ওরাই সাহায্য করবে। স্যার, মেয়েটার নাম গার্গী, কোচ A2, বার্থ 26। ইয়েস স্যার। লিস্টে
গার্গীর নাম আছে F23, বার্থ নাম্বার 26, কোচ নাম্বার A2। ট্রেন তো ঠিক সময়ে এসেছে। মেয়েটি না বাড়ি গেছে না অফিস। হ্যাঁ স্যার, আমাদের খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, ওর পেরেন্টস ওকে সি অফ করতে স্টেশনে গিয়েছিল? গিয়েছিল? মানে মান্নানওয়ারা স্টেশনে লাস্ট দেখা গিয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। মা এবার প্লিজ কান্নাটা বন্ধ করো না। বাবা, মা এখানে কেঁদে কেঁদে ভাসিয়ে দেওয়ার আগে তুমি প্লিজ মাকে নিয়ে যাও, না হলে আমিও কিন্তু কেঁদে ফেলবো। এবার একটু তাড়াতাড়ি আসবি, আর অনেক সময় নিয়ে আসবি। 1 সপ্তাহের জন্য না আসবি না, না। আমি আসবো না। তুমি যদি এভাবেই কান্নাকাটি করো আমি আর কখনো আসবো না। মা কেঁদো না, প্লিজ চোখ মোছো। আচ্ছা শোন মা, দাদার পৌঁছেই তুই কিন্তু মনে করে আমাকে ফোন করবি। হ্যাঁ হ্যাঁ করবো। এই ট্রেন ছাড়বে, তাড়াতাড়ি ব্যাগ তোল, ব্যাগ তোল। চল Bye. চল চল। তুই কিন্তু নিজের খেয়াল হ্যাঁ, রাখবি। হ্যাঁ, তোমরাও। আর সময় মতো খেয়ে নিবি। হ্যাঁ পৌঁছেই ফোন করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি পৌঁছেই ফোন করবো। এনে জলটা ধর। তুই যেন ফোন করতে ভুলে যাস না। হ্যাঁ তাহলে তো এই কেসটা ওখানকার পুলিশ স্টেশনের আন্ডারেই পড়বে, কারণ লাস্ট ওকে ওখানেই দেখা গিয়েছিল। কিন্তু স্যার, ও তো এখানে আসার জন্য বেরিয়ে পড়েছিল। আর ও এখানে পৌঁছয়নি। দেখুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। যত তাড়াতাড়ি পারেন আপনি ওখানকার পুলিশ স্টেশনে যান, ওরা আপনার কমপ্লেনটা লিখে নেবে। না, নিল না। এখানকার পুলিশ বলছে ওদের জুরিডিকশনে পড়ে না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এখানকার রেল পুলিশের কাছে যাচ্ছি। ঠিক আছে, তাই করো। আমাকে জানিও কিন্তু। হ্যাঁ, আমি তোকে ফোন করব। আচ্ছা শোনো, আমি পুলিশের কাছে যাচ্ছি। হ্যাঁ, না চলো। না, তোমাকে যেতে হবে না, আমি তোমাকে ফোন করব, তুমি অকারণ চিন্তা করবে। স্যার, আমি একজন রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার, আর আমার মেয়ে মুম্বাইতে HR কোম্পানিতে কাজ করে। কালও এখান থেকে মুম্বাই যাবার ট্রেন ধরেছিল, আর ট্রেন ভোর 3:45-এ মুম্বাইতে পৌঁছেছিল, একদম রাইট টাইমে। কিন্তু আমার মেয়ের আমি কোনো খোঁজ পাচ্ছি না। ও বলেছিল যে ওখানে পৌঁছেও আমাকে ফোন করবে, কিন্তু কোনো ফোন আমি পাইনি। আর এখন ফোনও বন্ধ রয়েছে। আর যেখানে যেখানে যেতে পারে আমি সব জায়গায় চেক করেছি, কিন্তু ফোন। এখান থেকে যাওয়ার পর আপনার সঙ্গে ওর কথা হয়েছে ফোনে? হ্যাঁ, রাতে হয়েছিল যখন ট্রেনে ছিল। তো কত দূর পৌঁছেছিল? ট্রেন ড্রন ক্রস করেছিল। এই জাস্ট ড্রন ক্রস করলাম। ড্রন ক্রস করেছিল, তার মানে হলো মান্নারওয়াড়া ছেড়ে গিয়েছিল। হ্যাঁ অবশ্যই, আমরা তো ওকে স্টেশনে ছাড়তে এসেছিলাম, আর ট্রেন ছাড়ার পরেই আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়েছিলাম। তার মানে টেকনিক্যালি মান্নারওয়াড়ার বাইরে চলে গেছিল ও। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন অরবিন্দবাবু, ও আমাদের থানা এলাকার বাইরে চলে গেছিল, অতএব আমরা আপনার কেস রেজিস্টার করতে পারবো না। বান্দ্রা পুলিশ বলছিল ওদের থানার আওতায় পড়ে না, আর দাদার রেলওয়ে পুলিশ বলছিল যে আমাদের নয়, মান্নানওয়াড়া স্টেশনে পড়ে। আর আপনিও বলছেন যে আপনাদের থানার আওতায় পড়ে না। তাহলে আমি এখন কোথায় যাব স্যার? স্যার, আমার 23 বছরের যুবতী মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমাকে ফুটবল ভেবেছেন আপনারা? আর কত ধাক্কা খাবো আমি? দেখুন মিস্টার অরবিন্দবাবু, আমি আপনাকে ভালো কথা বলছি, আপনি বুঝতে পারছেন আমি না। কিচ্ছু বুঝতে চাই না স্যার। আমার মেয়ে এখান থেকে বেরিয়েছিল, কিন্তু মুম্বাই পৌঁছয়নি। আর পুলিশ আমাকে সাহায্য করার বদলে থানার এরিয়ার নকশা দেখাচ্ছে। স্যার, আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আমার মেয়ে নিখোঁজ, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, আর পুলিশ আমাকে সাহায্য না দেখুন করে। অরবিন্দবাবু, প্লিজ শান্ত হন। দেখুন, আমি আপনার কেস তো রেজিস্টার করতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারি। আপনি আমাকে ওর মোবাইল নাম্বার দিন, সেটা দিয়ে আমরা ওর লোকেশন ট্র্যাক করতে পারবো। তারপর দেখছি আর কি করা যেতে পারে। নাম্বারটা বলুন। 444-78-65-43। ঠিক আছে, একদিন লাগবে, আপনি কালকে আবার আসুন। একদিন? ওকে, হ্যাঁ একদিন। সব সিনিয়র পুলিশ অফিসার 0 FIR এর বিষয়টি জানেন।
এটা যে কোনো থানায় দায়ের করে তদন্ত শুরু করা যেতে পারে, আর তারপর যে থানার জুরিসডিকশনে এই কেসটা পড়ছে সেখানে ট্রান্সফার করা যেতে পারে। কিন্তু এই সুবিধা থাকা সত্ত্বেও জুরিসডিকশনের এই চক্কর চলতে থাকে। আমরা অনেক সময় অনেক কেসেই পুলিশ অফিসারদের এই গাফিলতির কথা তুলে ধরেছি। এমন হয়তো আরো অনেক কেস আছে যা আমাদের নজর এড়িয়ে গেছে। আরো একদিন কেটে যাওয়ার পর অবশেষে গার্গীর লাস্ট লোকেশনের বিষয়ে জানা গেল। প্রহ্লাদ স্যার 12টার আগে আসেন না, আপনারা এখন যান, পরে আসবেন। না না, ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। ঠিক আছে। আসুন। স্যার, যে নাম্বারটা দিয়েছিলাম তার রিপোর্ট কি এসেছে? ফোন কোম্পানিতে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, 3-4টের মধ্যে ডিটেলস চলে আসবে। ঠিক আছে, যাও। একটা কাজ করুন, আপনারাও বাড়ি যান। যখন রেকর্ড আমাদের কাছে চলে আসবে তখন আমরা ফোন করে আপনাদের ডেকে নেব, ঠিক আছে? ঠিক আছে স্যার, যতক্ষণ না রেকর্ড আসছে আমরা বাইরেই অপেক্ষা করব। তুমি বাইরে গিয়ে কিছু খেয়ে নাও, নয়তো সুগার ফল করবে। আমি ঠিক আছি। দেখুন, ফোন রেকর্ড অনুযায়ী 11 তারিখ 3:45 নাগাদ ও দাদর স্টেশনে পৌঁছে গিয়েছিল। আর 2 দিন ধরে ওর কোনো খবরই নেই। দেখুন, আমি একটা কাজ করছি, মুম্বাই রেলওয়ে পুলিশকে এটা জানিয়ে দিচ্ছি, তার সাথে রেকর্ডটাও পাঠিয়ে দিচ্ছি, বাকিটা ওনারা দেখবেন। আচ্ছা, পিআই নবনাথ, রেলওয়ে পুলিশ, মুম্বাই। নমস্কার, পিআই প্রহ্লাদ বলছি, মান্নারওয়াড়া পুলিশ স্টেশন। আপনার কাছে গার্গী নামের কোনো মেয়ের কেস এসেছিল? হ্যাঁ, ওর আঙ্কেল এসেছিল এখানে। দেখুন, আমার কাছে গার্গীর ফোন রেকর্ডস রয়েছে, তাতে ওর লাস্ট লোকেশন দাদর স্টেশন শো করছে। আচ্ছা, ঠিক আছে, আমি মিসিং কমপ্লেনটা লিখে নিচ্ছি। আপনি ওর প্যারেন্টসকে বলুন ওর ডিটেইল আর ফটোগ্রাফস নিয়ে এখানে আসতে। থ্যাংক ইউ নবনাথ বাবু, থ্যাংক ইউ। দেখুন, মুম্বাই রেলওয়ে পুলিশ এফআইআর দায়ের করছে, কিন্তু তদন্তের জন্য ওনাদের গার্গীর ফটোগ্রাফ আর অন্যান্য ডিটেল দরকার। আচ্ছা। গার্গীর বাবা বললেন পুলিশের অনুমান গার্গী দাদার স্টেশন পৌঁছেছিল। ইটস সো স্ক্যারি ইয়ার। তাহলে হঠাৎ করে মাঝখান থেকে কোথায় গায়েব হয়ে গেল? যদি ওর দাদার স্টেশনে পৌঁছে থাকে, তাহলে কি ওর সাথে দাদার আর ব্যান্ডার মাঝে কিছু হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু? গড নোজ ইয়ার। আই হোপ যা হয়েছে যেন তাড়াতাড়ি সবকিছু জানা যায়। স্যার, সমস্ত হসপিটাল চেক করেছি, কোনো অ্যাক্সিডেন্ট কেস পাইনি। আশ্চর্য, মেয়েটি স্টেশন পৌঁছলো আর উধাও। এটা কোনো পারিবারিক কেস নয় তো? হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা 1 ঘন্টার মধ্যে ট্রেন ধরছি, তারপর মুম্বাইয়ের ফ্লাইট ধরে নেব। আমি রিসিভ করতে আসবো, তারপর দুজনে একসাথে যাব। ঠিক আছে। চিত্রা, বুঝতে পারছি না আমি কি করছি। তুমি একটু শক্ত হও চিত্রা, পেয়ে যাবো আমাদের মেয়েকে। আমি খুঁজে পার করবোই আমাদের মেয়েকে। দেখুন, এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি ওর কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়নি। আপনার কি মনে হয় ও নিজের ইচ্ছায় কোথাও যেতে পারে? না স্যার, কিছুতেই না। ও মুম্বাইতে এসেছে প্রায় 1 বছর হলো, আর ও কেরিয়ারের ব্যাপারে ভীষণ সিরিয়াস। প্লিজ স্যার, এমন কোনো কথা বলবেন না যেটা একেবারে অসম্ভব। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি।
না বলেও কোথাও যাবে না। দেখুন, আমাদের সমস্ত সম্ভাবনাগুলো দেখতে হয়। আপনার মেয়ের শেষ লোকেশন ছিল দাদার স্টেশন, এখন ওখানে খুঁজে দেখতে হবে। আমরাও আপনাদের সঙ্গে যাব। না সাহেব, আমি তো দেখিনি, তবে ট্রেন 4:45 আসে, অন্য কেউ দেখে থাকবে। ওর সাথে একটা ট্রলি ব্যাগ আর ল্যাপটপ ছিল। তাহলে তো ওর কুলির কোনো দরকার ছিল না। হ্যাঁ, হতে পারে। তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। স্যার, কেউই তো কিছু বলতে পারলো না। স্যার, এখানে 4টে প্ল্যাটফর্ম আর 18টা সিসিটিভি ক্যামেরা। তুমি একটা কাজ করো, ফুটেজ বের করো, কোনো সূত্র পাওয়া যেতে পারে। ঠিক আছে স্যার। এখনো পর্যন্ত এই ফুটেজে তো মেয়েটির কোনো চিহ্ন নেই। আবার এরকমটাও তো হতে পারে স্যার যে মেয়েটা এই স্টেশনে আদৌ নামেইনি। নীলেশ, মোবাইল রেকর্ড অনুযায়ী ও দাদার স্টেশনে পৌঁছেছিল, তারপর ওর ফোন বন্ধ হয়েছে। আশ্চর্য, মেয়েটিকে জেনে শুনে সমস্ত করছে নাকি? দাদা, সিসিটিভি ফুটেজে পুলিশ কিছুই পায়নি। তাহলে কি ও দাদর পৌঁছয়নি? ওনারা বলছেন ফুটেজে ওনারা পাননি। না বলেও কোথাও যায় না, আর খেলেও কোথায় যাবে? বৌদি, এভাবে তুমি ভেঙে পড়ো না। ঈশ্বরের উপর ভরসা রাখো, ও যেন ভালো থাকে আর তাড়াতাড়ি যেন ফিরে আসে। স্যার, অরবিন্দবাবু তো বলছেন যে অফিসে গার্গীর সব থেকে ঘনিষ্ঠ বন্ধু মাধবী। হয়তো মাধবী কিছু জানতে পারে, যদি কোনো সূত্র পাওয়া যায়। স্যার, আমি গার্গীকে গত 1 বছর ধরে চিনি। খুবই সহজ সরল মেয়েও স্যার। শুধু নিজের কাজের দিকেই ওর মন ছিল আর নিজের কেরিয়ার নিয়ে ভীষণ ফোকাস ছিল। স্যার, আমরা প্রায় বাইরে একসাথেই যেতাম। দেখো মাধবী, গার্গী নিরুদ্দেশ। ও দাদার স্টেশন তো পৌঁছেছিল, কেউ জানে না তারপর কোথায় গেল। খুব সিরিয়াস ম্যাটার এটা। তুমি তোর ভালো বন্ধু, তাই না? তোমার সঙ্গে তো ও সবকিছু শেয়ার করতো। হ্যাঁ স্যার, সব কিছু শেয়ার করতো আমার সাথে। কিন্তু স্যার, আপনি যেটা জানতে চান আমি আগেই বলে দিচ্ছি, ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না স্যার। ওর বাবা মার ভীষণ ক্লোজ ছিল স্যার। এমন একটা দিনও হয়নি যে ওর বাবা মার সাথে কথা না বলেছিল। দিন গড়াতে থাকলো, কিন্তু গার্গীর কোনো খোঁজ পাওয়া গেল না। তদন্ত কোনো সূত্রই খুঁজে বার করতে পারল না। এদিকে তার মা বাবার দুশ্চিন্তা আর হতাশা বেড়েই চলল। নিজের পিছনে কোনো সূত্র ফেলে না রেখে গার্গী হঠাৎ করে কিভাবে উধাও হয়ে গেল? স্যার, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো আমার মেয়ের কোনো খোঁজ আমি পেলাম না। দেখুন অরবিন্দবাবু, আমি আপনার মেয়েকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছি। স্যার, ও এখানে পৌঁছেছিল আর উধাও হয়ে গেল। আপনারা কিচ্ছু করতে পারছেন না। দেখুন, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা যা তদন্ত করেছি সেটা তো আপনারা দেখেছেন। আমরা আমাদের সমস্ত ইনফরমারদের কাজে লাগিয়ে দিয়েছি, আমরা তো চেষ্টা করছি। তবু আমার মেয়েকে আপনারা খুঁজে পেলেন না। দেখুন, এটাও হতে পারে, মানে আমি এটা বলছি না যে এটাই হয়েছে, কিন্তু কখনো কখনো লোকেরা নিজের ইচ্ছায় চলে যায়, কাউকে কিছু না জানিয়ে। স্যার, আপনি আবার সেই কথা বলছেন? ও আমার মেয়ে, ওকে আপনার থেকে অনেক বেশি চিনি। এরকম হতেই পারে না। আপনি ধৈর্য ধরুন, আমরা হার মানিনি। আমি এই মামলার শেষ পর্যন্ত যাব, যা হোক না কেন।
9 দিন হয়ে গেল, পুলিশ এখনো কিচ্ছু করতে পারলো না। গার্গী দাদর পৌঁছেছিল, কিন্তু গেল কোথায়? সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেগুলো কি কাজ করে না? না, আসলে পুলিশই ঠিক মতো কাজ করছে না। আচ্ছা, তোমার কাকাকে একবার ফোন করো না, সিনিয়র লেভেলের রিটায়ার্ড অফিসার, যদি কিছু একটা সাহায্য করেন। হ্যাঁ রে মা, সব ঠিক আছে তো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি মা, আমি বসে টিভি দেখছিলাম। কাকু, তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ মা, বল না। কাকু, আমাদের পুলিশের সাহায্য চাই। স্যার, গার্গী 11ই জানুয়ারি থেকে নিখোঁজ। তার মানে হলো গার্গী মেয়েটা গায়েব হয়েছে আজ পুরো 11 দিন হলো। আর স্যার, আমাদের কাছে এটুকুই ইনফরমেশন আছে যে ও মান্নানওয়াড়া মুম্বাই এক্সপ্রেসে করে দাদার গিয়েছিল। ওর বাবা মাকে ডেকে পাঠাও। স্যার, এই কথা আমি অনেকবার বলেছি, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। ও শুধু কাজ করছে গত 1 বছর ধরে। ঠিক আছে, এই বিষয়ে আমরা আর আপনাকে কিচ্ছু জিজ্ঞাসাবাদ করব না। আমরা জানি আপনার মেয়ে 11 দিন ধরে নিখোঁজ। আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি যে এমন কিছু আপনার মেয়ের সাথে হয়েছে যেটা ঠিক হয়নি, কিন্তু আমাদের বিশ্বাস করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের ইনভেস্টিগেশন করব, তারপর আপনার সাথে কথা বলবো। আমরা পুরো স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখেছি, ওকে কোথাও পাওয়া যায়নি। ওর বাবা মার কথা অনুযায়ী শেষবার মেয়ের সাথে যখন কথা হয়েছিল তখন ও ডন ক্রস করে গিয়েছিল। স্যার, এমনটা তো হতে পারে কল রেকর্ডসে কোনো গড়বড়, আই মিন লাস্ট লোকেশন দাদার নাও হতে পারে। স্যার, আমি রেকর্ডস আবার চেক করছি ইমিডিয়েটলি। ওকে স্যার। স্যার, কল রেকর্ডস ভুল চেক করা হয়েছিল। গার্গীর লাস্ট লোকেশন দাদার ছিল না। তো ধারাবি, ভোর 4:40। ধারাবি 4:40। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, কল রেকর্ডস ভুল চেক করা হয়েছিল। গার্গীর লাস্ট লোকেশন দাদার ছিল না। তো ধারাবি, ভোর 4:40। ধারাবি 4:40। রেলওয়ে পুলিশ রেকর্ড ঠিক করে চেকই করেনি? মানে গার্গী দাদার স্টেশন থেকে বাইরে গিয়েছিল, ট্রেন ঠিক 3:45 এসে গিয়েছিল। এর ঠিক 55 মিনিট বাদে গার্গী ধারাবিতে ছিল, অর্থাৎ ও বান্দ্রার দিকেই রওনা দিয়েছিল। এটা তো ঠিক যে মামলাটা কিডন্যাপিং এর না। স্যার, ওর বাবা অরবিন্দ বাবু একজন রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার। বাট স্টিল, যদি এটা কিডন্যাপিং এর মামলা হতো তাহলে 11 দিন পেরিয়ে গেল। এতদিনে মুক্তিপণের জন্য কেউ না কেউ ফোন তো করতো। দিস ইজ সামথিং এলস। এই, এদিকে। সালাম সাহেব।
মেয়েটার নাম গার্গী। 11 তারিখ ভোরে এদিকেই ছিল। দেখছি স্যার, একটু সময় দিন। নমস্কার স্যার। মেয়েটার নাম গার্গী। সব গ্যাংয়ের খবর নাও। কিডন্যাপিং, ট্রাফিকিং, গন্ডগোলটা কি খোঁজ নাও। ঠিক আছে স্যার। এতগুলো দিন নষ্ট হলো, এর মধ্যে তো আমার মেয়ের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সবই পুলিশের গাফিলতির কারণে। দেখুন, স্বীকার করছি, কিন্তু আমরা খোঁজ পেয়েছি যে গার্গী দাদার থেকে বেরিয়ে ধারাবির দিকে গিয়েছে। তারপরে কি হলো এটা খুব তাড়াতাড়ি বার করব, ভরসা রাখুন। না সাহেব, কোথাও দেখিনি। কি হয়েছে? এই মেয়েটা বেপাত্তা, শেষ এই এলাকায় ছিল। না স্যার, আমি একে দেখিনি স্যার। সাহেব, সাহেব কি খুঁজছেন? কি চাইছেন আপনারা? কি হচ্ছে এসব? সাহেব, কিছু পেলে? এখানেও কিছু নেই স্যার। সাহেব, সাহেব কি খুঁজছেন আপনারা? এই মেয়েটা জানেন কোথায় আছে? আমি কি করে জানবো এই মেয়েটা কোথায় আছে? হ্যাঁ তাম্মে, বলো। স্যার, স্যার কিছু পেয়েছি। বস্তি থেকে একটু দূরে, ওর পেছনের দিকে। হ্যাঁ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
হ্যাঁ তাম্মে বলো। স্যার স্যার কিছু পেয়েছি, বস্তি থেকে একটু দূরে, ওর পেছনের দিকে। হ্যাঁ। কি হয়েছে স্যার, কিছু পেয়েছেন? আগে হ্যাঁ, কিন্তু এখনো কিছু বলতে পারছি না। বডি পেয়েছি স্যার। আপনি প্লিজ এখানেই দাঁড়ান, প্লিজ। আসুন। স্যার এই যে, হ্যাঁ এখানে। ওঠাও। ওকে স্যার। অরবিন্দবাবু, এই কি আপনার মেয়ে গার্গী? আমরা এই মোবাইলটা পেয়েছি। ওহো বাবা, এখন থেকেই মিস করছো? ওর কাছে ট্রলি ব্যাগ আর ল্যাপটপও ছিল। পুরো এরিয়া খোঁজ করো। স্যার জায়গাটা ভালো করে খোঁজো। হ্যাঁ স্যার। গার্গীর লাশ পাওয়া গেল। দেখেই বোঝা যাচ্ছিল যে তাকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতি হলো কি করে? গার্গী দাদার স্টেশনে পৌঁছেছিল, কিন্তু তার লাশ ধারাপির কাছে পাওয়া যায়। সেখানে পৌঁছলো কি করে? তার সাথে কি হয়েছিল? রাস্তাতেই কি ওর উপর হামলা করা হয়েছিল?
ফোনের সঠিক লোকেশন ক্রাইম ব্রাঞ্চকে গার্গীর লাশ অবধি তো নিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত হওয়া তদন্তে আরও কিছু কি নজর এড়িয়ে গিয়েছিল, যেটা পুলিশকে রেলওয়ে স্টেশনে গার্গীর সঙ্গে কি হয়েছিল সেই বিষয়ে খোঁজ দিতে পারত। আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।